वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আমাদের পূর্বকৃদন্ত প্রকরণ চলছিল, সেখানে আগের ক্লাসে কতদূর হয়েছে? আরুর দ্বিষাদজান্তস্য মুম, এই পর্যন্ত হয়েছে মনে হয়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে সূত্রগুলো বলুন একে একে। দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, কোনখান থেকে হয়েছে আগের ক্লাসে? মূল বিভুজাদিভ্যঃ কহ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বলুন। এগুলো ওই ক প্রত্যয় বিধান করার সূত্রগুলো ছিল। মূল আর বিভুজাদি যে শব্দের সিদ্ধির জন্য ক প্রত্যয় বিধান করা, যেরকম মাহিদ্রা, এই শব্দটার ক্রুদ্রাহা এইগুলোর জন্য হচ্ছিল, যেরকম মাহিন ধারাতি, এখানে মূল মানে কর্ম বলা হচ্ছে। এবারে মাহিম ধারাতিটা কর্ম অর্থে আছে, তাহলে বার্তিকের অর্থ কিন্তু স্পষ্ট হলো না। মূল বিভুজাদি শব্দের সিদ্ধির জন্য এখানে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে বার্তিকের দ্বারা। মূল বিভুজাদি শব্দানাম সিদ্ধ্যর্থম কহ প্রত্যয়ঃ বিধাতব্যঃ করণীয়ঃ। না হলে কিন্তু মূল বিভুজঃ এই যে রূপটা আছে, ক প্রত্যয়ান্ত যে রূপ, সেটা হবে না। তাই মূল বিভুজঃ, মহিধ্রঃ, কুধ্রঃ ইত্যাদি ক প্রত্যয়ান্ত রূপ সিদ্ধির জন্য এখানে বার্তিকের অবতারণা করেছেন বার্তিককার। মূল বিভুজঃ রূপ হচ্ছে মূলম বিভুজতি ইতি মূল বিভুজঃ। এখানে ক প্রত্যয় করে মূল বিভুজ রূপ করা হচ্ছে। এখানে যদি আমরা প্রক্রিয়া থ্রু যেতাম তাহলে কিন্তু মূল বিভুজ রূপ পেতাম না। কেন পেতাম না বলুন তো? বলুন। যদি আগের সূত্রর দ্বারাই ক প্রত্যয়ের হয়ে যেত তাহলে এখানে তো বার্তিকের কোনো প্রয়োজন ছিল না, ছিল কি? হ্যালো? না না স্যার, আগের গুলোতে তো ছিল যে কর্ম উপপদের উপসর্গ যদি না থাকে, এখানে ভুজ ধাতু তো বি উপসর্গ আছে। হ্যাঁ, তাহলে ক প্রত্যয়ের প্রাপ্তিই ছিল না, তার জন্য এখানে ক প্রত্যয় বিধান করা হচ্ছে। হ্যাঁ, এইরকম কয়েকটা ব্যাপার আছে, এই জন্য তাই এখানে মূল বিভুজাদি শব্দের সিদ্ধির জন্য ক প্রত্যয়ের প্রয়োজন। আচ্ছা, আকৃতিগণময়ম এর অর্থ কি? আকৃতিগণ মানে যেটা সমান রূপ যেগুলোর আর কি, এখানে এই বিভুজাদি যে শব্দ তাদের মতন যেগুলো আছে, মানে একই ধরনের রূপ যেগুলো, একই আকৃতির রূপ যেগুলো, সেগুলোকে আমরা এই গণে তাদের সন্নিবেশ দেখছি। মহিধ্রঃ মহিম ধরতি ইতি মহিধ্রঃ, কুম ধরতি ইতি কুধ্রঃ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে ছিল চরেষ্টঃ। হ্যাঁ, চরিষ্ঠ। হ্যাঁ, সূত্রের অর্থ বলুন। এখানে হচ্ছে চর ধাতু যদি থাকে তাহলে মানে অধিকরণ উপপদে যদি চর ধাতু থাকে তখন ট প্রত্যয় হয়। যেরকম ছিল কুরুচারাহা, কুরুষু চারাতি, এরকম
ছিল, তো এখানে চর ধাতু হয়েছে, তাই জন্য আহ, অধিকরণ বলে এখানে কুরুষু ওই সপ্তমী রূপটা নিচ্ছি, তো তাই জন্য। পুরুষু চরতি সপ্তমী উপপদে আছে বলে এখানে চরধাতু থেকে ট প্রত্যয় হয়েছে কুরুচরহ। কিভাবে হ্যাঁ, কুরুচর রূপ কিভাবে হচ্ছে বলুন? কুরুষু আহ, চর ট, তারপর হুম, ট থেকে ওটা হয়ে যাচ্ছে, হুম। তারপরে আহ, কুরুচারা। চর অ চর, তারপর হ্যাঁ, আবার উপপদমতিং এর দ্বারা উপপদ সমাস হবে, যেরকম প্রক্রিয়া আছে প্রক্রিয়া পূর্ববৎ প্রক্রিয়াতে পুরুচরহ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে অন্য একজন বলুন পরের সূত্র থেকে, ভিক্ষা সেনা আদায়েষু চ, বলুন। অন্য কেউ একজন? জয়শ্রী? হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে না, আর আমার কাছে কোনো বইও নেই। আচ্ছা আচ্ছা, আমি দেখা যাচ্ছে। হুম হুম আচ্ছা, হুম। এটা পিডিএফ আপনাদের কাছে আছে কি, পুরো লঘু সিদ্ধান্ত কৌমুদীর পিডিএফ? স্যার আমার কাছে বই আছে, আমি আসলে বাড়িতে নেই, সেই জন্য আচ্ছা, বইটা নেই। এখন বলতে অসুবিধে নেই তো কিছু? আমি যতটা পারছি বলছি। ঠিক আছে। ভিক্ষা সেনা দায়ী সূচক, এখানে ভিক্ষা মানে চর চরেষ্ট সূত্র থেকে চরে হে এবং ট অনুবৃত্তি আসবে। এসে সূত্রের অর্থ হবে ভিক্ষা সেনা এবং আদায় শব্দ যদি উপপদে থাকে, মানে সপ্তমান্ত ভিক্ষা সেনা এবং আদায় শব্দ উপপদে থাকলে চর ধাতুর উত্তর ট প্রত্যয় হবে। হুম, যেমন ভিক্ষাসু চরতি, এই অর্থে মানে ভিক্ষাসু যেহেতু এখানে ভিক্ষা শব্দ সপ্তমান্ত আছে, তাই চর ধাতুর উত্তর এখানে ট প্রত্যয় হবে, হয়ে হবে ভিক্ষাসু চর না, ভিক্ষা ট। চরতি এখানে সপ্তমন্ত নয়, ভিক্ষাম চরতি ইতি ভিক্ষাচরः, সেনাম চরতি ইতি সেনাচরः। ওরকম যদি হতো তাহলে তো চরেষ্টহের দ্বারাই হয়ে যেত না? আচ্ছা আচ্ছা, মানে এগুলোই এমনি যদি মানে ভিক্ষা সেনা এবং আদায় উপপদে থাকলেই হবে, হ্যাঁ, চর ধাতুর উত্তর ট প্রত্যয় হবে। ভিক্ষাম চরতি, এখানে ভিক্ষা শব্দ উপপদে আছে, কেননা সেজন্য যদি ভিক্ষায়াম চরতি এরকম যদি আমরা অর্থ করি তাহলে কি হবে? তাহলে চরেষ্টহ চর ধাতু থেকে ট প্রত্যয়ের দ্বারাই হয়ে যেত না? আগে সূত্র দিয়েই হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আগের সূত্রে কি বলা হয়েছে, অধিকরণ উপপদে যদি থাকে তাহলেই চর ধাতু থেকে ট প্রত্যয় হবে। হুম এক্ষেত্রে অধিকরণ উপপদে নেই বলে এই তিন আলাদাভাবে এখানে হ্যাঁ, বিধান এই তিনটি করা শব্দের হয়েছে। ক্ষেত্রে বিধান করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর বলুন। ভিক্ষাম চরতি, এখানে ভিক্ষা শব্দ উপপদে আছে, সেই জন্য চর ধাতুর উত্তর ট প্রত্যয় হবে। হলে হবে ভিক্ষা ভিক্ষা ওয়াম চরা ট। ট এর ট অনুবন্ধ লোপ হলে অ থাকবে, উম, থাকলে ভিক্ষা ভিক্ষা ওয়াম চর চর অ। এবার বর্ণগুলো বর্ণ সম্মেলনে হলে হলে হবে ভিক্ষা ওম চর অ। অম সুপ ধাতু প্রাতিপদিকয় দিয়ে অমের লোপ হলে হবে ভিক্ষা চর। হুম, তারপরেরটা স্যার আমি বলতে পারছি না, ভিক্ষা চর দুটাই সেনাচরস। একসঙ্গে। আচ্ছা, তারপরের থেকে এরপরে কি হয়ে যাবে, কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা এখানে কৃতযোগ ষষ্ঠী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিক্ষা নস চর চর, ভিক্ষা চর। এরপর যেহেতু এখানে এখানে উপপদ সমাস হবে, উপপদম অতিং, উপপদম সুবন্তম সমর্থেন সমস্যতে, সমাস হয়ে গেলে সমাসত্বাৎ প্রাতিপদিকত্বম, প্রাতিপদিকত্বাৎ
সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ ইতি সূত্রেণ সুবলুক, মানে সুবলুক হয়ে যাবে। তাহলে ভিক্ষাচর, ভিক্ষাচর, এরপর কি হবে, বর্ণ সম্মেলন করে দিয়ে ভিক্ষাচর, প্রাতিপদিক সংজ্ঞা আগের থেকেই আছে, এই জন্য সুঔজস ইত্যাদি সূত্রের দ্বারা এখানে সুবুৎপত্তি হয়ে গিয়ে ভিক্ষাচরঃ। বোঝা গিয়েছে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা রূপটা কিভাবে লিখবো বলুন তো? আমি রূপগুলো কি বলেছিলাম যে কিভাবে লিখতে হবে? লিখে দিয়েছিলাম কি কোনো রূপ? না স্যার। স্যার আমি আচ্ছা আচ্ছা ক্লাসে ছিলাম না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটা লিখে দেবো। যাই হোক, আমি ভুলে গিয়েছিলাম। আজকে এটা হয়ে যাক, তারপর আমি লিখে দিচ্ছি কিভাবে। একই প্রক্রিয়া, একই আছে, কিছুই এখানে নূতনত্ব নেই। যদি আমি নাও লিখে দিই তাও খুবই সহজ আছে, আপনারা নিজেরাই লিখতে পারবেন। না শুরুটা স্যার, কিভাবে হবে? একবার লিখে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিখে দেবো লিখে দেবো। আচ্ছা, তারপরে আছে সেনাচরঃ, বলুন। হ্যাঁ, সেনাম চরতি, এই অর্থে সেনা যেহেতু উপপদে, সেনা শব্দ সেনা উপপদে আছে, সেই জন্য চর ধাতুর উত্তর ভিক্ষা সেনা আদায় চার আগের মতোই সূত্রানুসারে প্রক্রিয়াতে ট প্রত্যয় সেনাচরঃ। হবে, হয়ে অনুবন্ধ লোপ হয়ে চর, ট থেকে অনুবন্ধ লোপ হয়ে বর্ণ সম্মেলন হয়ে চরা হবে। সেনাম চরা, চরা, তারপর সেনামের অম্বিভক্তির লোপ হবে, হয়ে সেনা চরা, তারপর উপপদাম অতিং দিয়ে ওখানে সমাস হয়ে সেনাচর রূপ সিদ্ধি হবে। আচ্ছা, এরপরে আহ, এরপরে সূত্র, তারপরে কি ভিক্ষাচর, সেনাচর, আদায়াচর। আদায় চরতি ইতি আদায়াচর। আদায় শব্দটা হচ্ছে লেবন্ত শব্দ, এখান থেকে চর ধাতু থেকে ট প্রত্যয় হয়ে গিয়ে চরহ আদায়াচরহ, পূর্ববৎ রূপ হবে আদায়াচরহ। এরপর আছে কৃণ হেতু তাচ্ছিল্য আনুলম্বেষু, বলুন। কৃণ হেতু তাচ্ছিল্য আনুলম্বেষু। কর্ম উপপদে থাকলে ক্রি ধাতুর উত্তর। আচ্ছা, ক্রি এখানেও স্যার চরেষ্ট সূত্র থেকে ট অনুবৃত্তি আসবে, এসে সূত্রের অর্থ হবে যদি কর্ম উপপদে থাকে তাহলে হেতু তাচ্ছিল্য এবং আনুলম্ব অর্থে ক্রি ধাতুর উত্তর ট প্রত্যয় হবে। হেতু তাচ্ছিল্য এবং আনুলম্ব মানে কি বলুন তো? হেতু মানে কারণ, হ্যাঁ কারণ। তাচ্ছিল্য মানে? তাচ্ছিল্য মানে এরকম, মানে স্বভাব, এই ধরনের হ্যাঁ, অর্থ বোঝায়। তৎস্বভাব। তৎস্বভাব মানে হয়তো কেউ কারো স্বভাব হচ্ছে কেউ গরম চা খেতে ভালোবাসে, তাহলে ওটা হচ্ছে তার স্বভাব। কেউ আবার ঠান্ডা জল খেতে ভালোবাসে, এটা হচ্ছে তার স্বভাব। ঠিক আছে, এরকম এখানে একটা উদাহরণ ছিল কি, শ্রাদ্ধ করহ, মনে হয় শ্রাদ্ধম করোতি ইতি শ্রাদ্ধ করো, ওটাই তার স্বভাব। শ্রাদ্ধের যে কাজ সেটা তিনি করেন, তাহলে তৎস্বভাবতা, তাচ্ছিল্যের অর্থ হচ্ছে তৎস্বভাবতা। আনুলম্ব মানে কি? অনুকূলতা। হ্যাঁ, অনুকূলতা, আজ্ঞা পালন বা বশবর্তী ইত্যাদি অর্থ থাকলে এখানে ধাতু থেকে ট প্রত্যয় হবে। যেরকম আমাদের উদাহরণ আছে, কি আছে, यशस्करी विद्या, यशस्करी विद्या। यशस्करी কিভাবে হচ্ছে বলতে পারবেন? আচ্ছা, যারা ছিলেন তারা বলুন। স্যার যশাস আর এখানে ট প্রত্যয় হচ্ছে ফার্স্টে, তারপরে টাটা হয়ে যাচ্ছে, তাহলে যশাস ক্রি আ, তারপর অনেক পরে ওইটা মাস হচ্ছে, কারণ ওই এখানে ষষ্ঠী করে নিচ্ছি ওইটার জন্য।
হ্যাঁ, কর হয়ে যাচ্ছে ইয়স কর। হ্যাঁ, যশ কর, তারপরে যশস মাসের থেকে যশস করা হচ্ছে, তারপর সাসাজু শুরু করে আহ, যশ রু করা, তারপরে যশর করা, তারপরে উম, ওই বিসর্জনীয়স্য না খরবসানয়োর খরবসানয়োগ বিসর্জনীয়। বিসর্জনীয় দিয়ে বিসর্গ হয়ে যাচ্ছে যশঃ করা, তারপরে বিসর্জনীয়স্য সহ দিয়ে যশস করা, হুম, দিয়ে যশস করা এই। হ্যাঁ, এর আগে যশঃ কর এই অবস্থাতে আরেকটা সূত্র আছে কুপ্পোহ কপৌচ। এই সূত্র হ্যাঁ, থেকে কি হবে, পাক্ষিক বিসর্গ, পাক্ষিক বিসর্গের পাক্ষিক জিহ্বামূলীয় প্রাপ্ত হবে, মানে এক পক্ষে বিসর্গই থাকবে আর এক পক্ষে কি হবে, জিহ্বামূলীয়। হ্যাঁ, তো এখানে নিত্য সকার আদেশের জন্য আরেকটা সূত্রের এখানে আসছে সূত্র, অতঃ ক্রি কমি কংস কুম্ভ পাত্র কুশা কর্ণি স্বনব্যয়স্য। अतः क्री कमी कंस कुंभ पात्र कुशा कर्णिषु অনব্যয়স্য। এগুলো যদি পরে থাকে এবং অনব্যয় হয় তাহলে কি হবে, আদ উত্তরস্য কারের পর অনব্যয় বিসর্গের সমাসে নিত্য সকার আদেশ হবে, যেরকম যশঃ কর। এখানে বিসর্গের পরে কর আছে বলে, তারপরে কর আছে বলে এখানে বিসর্গের নিত্য সকার আদেশ হয়ে গিয়ে যশস কর। তারপর যশস কর টিঢাণই দিবসে দধনাই মাত্রা তায়প ঠক ঠাই কই করবহ এই সূত্রের দ্বারা এখানে নিপ প্রত্যয় হবে যশস্কারী বিদ্যা। বিদ্যার বিশেষণ, এই জন্য এখানে স্থিত্ব প্রত্যয় নিপ হচ্ছে যশস্কারী বিদ্যা। একইভাবে ক্রিয় হেতু তাচ্ছিল্যানুলোম্যেষু তাচ্ছিল্যার্থে শ্রাদ্ধ করহ, তাই তো? হ্যাঁ স্যার। স্যার, যশস্কারিতা এটা হ্যাঁ কি বলো। আমাদের আনুগত্য ছিল না হেতু ছিল? যশস্কারী বিদ্যাটা হেতু ছিল, হ্যাঁ, এখানে 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 হেতু। হেতু কেন কি হেতু হচ্ছে? মানে বিদ্যা যেটা। যশের কারণ হচ্ছে হ্যাঁ, বিদ্যা। যশের কারণ হচ্ছে বিদ্যা, ঠিক আছে? হেতু হচ্ছে বিদ্যা, এই জন্য যশস্কারী বিদ্যা এখানে হেতু অর্থে টপ প্রত্যয় হয়েছে যশস্কারী বিদ্যা। বিদ্যার বিশেষণ বলে স্থিত্ব প্রত্যয়ে কারি হয়ে গিয়ে যশস্কারী। টিঢ্যাণ ইত্যাদি সূত্রের দ্বারা এখানে নিপ প্রত্যয় হয়েছে যশস্কারী। তারপর কি আছে, वचनकरः। वचनकरः वचनकरः वचनम करोति इति वचनकरः। वचनकरः মানে যা বলা হয় তাই করে, वचनम करोति যেটা আদেশ করা হয় সেটাই করে। ভৃত্য বা সেবক অনুচররা, অনুচরদের যা বৃত্তি আর কি, মালিক যা বলে তাই করে সেটাই। এখানে আনুলোম্য অর্থ আছে বলে ক্রিয় হেতু তাচ্ছিল্যানুলোম্যেষু সূত্রের দ্বারা এখানে আনুলোম্যার্থে বচন কর্ম উপপদে এখানে ক্রি ধাতু থেকে ট প্রত্যয় হয়ে গিয়ে কর বচন করহ, তাই তো? হ্যাঁ স্যার। এরপরে কি ছিল, এজে হে খস। এজে হে খস নিয়ন্ত এজি ধাতু থেকে, বলুন অর্থ বলুন। এটা নিয়ন্ত এজি ধাতু থেকে খস প্রত্যয় হয়, যেরকম এজ, এঝরু, এই একটা ধাতু ছিল, এজি ছিল, তারপরে খাস, এই প্রত্যয়টা হবে খাসের পরে এজি খাস, এজি আ, আহ, তারপরে আহ, যে এ জায়া, এই রূপটা আমরা পাবো, যেরকম জানা মে হ্যাঁ, জায়া এইটার করার জন্য তখন এইটাই ছিল আর এজি, কি। এজি অ, এরপরে যেহেতু খস শীত আছে, খসে অনুবন্ধ লোপের পর অকার থাকছে, তাই শীত বলে কি হবে, কর্তারি
সব এই সূত্রের দ্বারা সব হয়ে যাবে, অনুবন্ধ লোপ করলে এজি অ অ, তাই তো? হ্যাঁ স্যার। এজি অ অ, এরপর গুণ হয়ে গিয়ে পররূপ একাদেশ হয়ে গিয়ে এজি অ। হ্যাঁ হুম। হ্যাঁ। আবার সার্বধাতুক আর্ধধাতুকের এর দ্বারা এখানে গুণ হয়ে যাবে, দিয়ে এই যে তারপরে এচয় বা আবহ এর দ্বারা অয়াদেশ হয়ে যাবে, এ জ আয় আ এ জয়, জন ngস এ জয়। এরপর কি হবে, উপপদমতিং এর দ্বারা উপপদ সমাস হবে, যা প্রক্রিয়া আছে ঠিক একইভাবে জন এ জয়, জন প্লাস এ জয়। এই অবস্থাতে এখানে আরেকটা সূত্রের প্রবৃত্তি হবে, আরুর দ্বিষাদ অজন্তস্য মুম, আরুর দ্বিষাদ অজন্তস্য মুম। বলুন সূত্রের অর্থ। এখানে ওই আরুষ দ্বিষাদ আর অজন্ত যদি শব্দ হয় তাদের মুমাগম হয়। হুম। তো এখানে কিদন্ত জন উত্তর প্লাস পদে, এ জয় আছে। হ্যাঁ জন্য প্লাস এ জয়া আছে। এখানে আহ উম, অদন্ত, তারপরে তাই এখানে মুম আদেশ হচ্ছে। উম, তো তাই কার জন মুমাগম বলা হচ্ছে, আদেশ নয় কিন্তু আগম। আগম হচ্ছে, হ্যাঁ। হুম। আদেশ হলে যার আদেশ তার তার জায়গায় স্থানে হবে। আদেশ হবে, হ্যাঁ। হ্যাঁ, আগম হলে আদন হবে ওটা। হ্যাঁ। হ্যাঁ, হুম, মিত, হুম, টিত, কিত ইত্যাদি হবে, হ্যাঁ, মানে তার স্থানে হবে না, অন্তিম অবয়ব বা আদ্য অবয়ব হবে। হ্যাঁ, আদেশ শত্রুবৎ, শত্রু যেরকম, যার যে কারু শত্রু হলে, যেরকম কোনো দেশ পরাজিত হলে, কোনো রাজা পরাজিত হলে তার সেই রাজার স্থানে অন্য রাজা রাজা হয়ে যান বা তার আধিপত্য বিস্তার হয়। কিন্তু আগম হচ্ছে মিত্রের মতো, পাশাপাশি এসে যুক্ত হয়, আদেশ তাকে তুলে দিয়ে সম্পূর্ণ স্থানে আদেশ হয়। আগম সেরকম নয়। তাহলে এখানে মুম হচ্ছে আগম হবে, কার আগম? মুম, অজন্তের। হ্যাঁ। মুম জন হলো জন জনটা অজন্ত, সেই। হ্যাঁ, মিত আছে বলে কি হবে, মেধাচুন্ত্যাৎ অন্ত পরহ। আছে পরে আগম হবে। হ্যাঁ, অন্তিম যে অজ তারপরে হবে। অন্তিম অজ বলতে এখানে নয়ের উত্তরবর্তী গ। হ্যাঁ, নকার উত্তরবর্তী যে অকার তারপরে হবে জনম এ জয়, জনম এ জয়, জনম এ জয়। তারপরে আবার রুত্ব বিসর্গ প্রাতিপদিক সংজ্ঞা আছেই আমাদের। জনম এ জয়। আচ্ছা, এত দূর তাহলে বোঝা গিয়েছে। এরপর আছে প্রিয় বসে ওয়াদাহ খচ্ছ, প্রিয় বসে ওয়াদাহ খচ্ছ। তিনটে পদ আছে এখানে, প্রিয় বসে সপ্তমী একবচনান্ত, বদহ পঞ্চমী একবচনান্ত, খচ্ছ প্রথমা একবচনান্ত। এখানে কর্মণি এই সূত্র থেকে কর্মণি পদের অনুবৃত্তি করা হচ্ছে, এবং ধাতু হো প্রত্যয় পরশ্চ ইত্যাদির যেরকম অধিকার এখানে আছে, অধিকার আসছে। তাহলে প্রিয়বশে বদহ খচ্ কর্মণি ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ। প্রিয়বশে এখানেও সমাস করা আছে, প্রিয়শ্চ বশশ্চ প্রিয়বশম তস্মিন প্রিয়বশে, প্রিয়শ্চ বশশ্চ প্রিয়বশে, সরি প্রিয়বশম তস্মিন প্রিয়বশে। প্রিয়বশ কর্ম উপপদে যদি থাকে তাহলে তাহলে কি হবে, বদ ধাতু থেকে খচ প্রত্যয় হবে, প্রিয়বশে বদহ খচ। প্রিয়বশে কর্মণি উপপদে वद धातोः खच् प्रत्ययः परः भवति। प्रियवशे कर्मणि उपपदे वद धातोः परः खच् प्रत्ययः वद धातोः परः खच् प्रत्ययः भवति। प्रिय शब्द यदि उपपदे বা বশ শব্দ যদি উপপদে থাকে
তাহলে বস শব্দ যদি উপপদে থাকে তাহলে বদ ধাতু থেকে খচ প্রত্যয় হবে এই সূত্রের দ্বারা। প্রিয়বশে কর্মণি উপপদে বদ ধাতু খচ স্যাৎ, ওটাই এখানে সূত্রের অর্থ হিসেবে বলা হচ্ছে। প্রিয়বশে কর্মণি উপপদে, প্রিয় শব্দ বা বস শব্দ যদি কর্ম উপপদে থাকে তাহলে কি হবে, বদ ধাতু থেকে খচ প্রত্যয় বিধান করা হবে এই সূত্রের দ্বারা। যেরকম প্রিয়ম বদহ বশম বদহ, বলুন তো প্রিয়ম বদহ কিভাবে রূপ হবে? স্যার প্রিয়ম বদতি, এই অর্থে যেহেতু প্রিয়ম এখানে কর্ম উপপদ আছে, প্রিয় প্রিয় শব্দের কর্ম উপপদ আছে, সেই জন্য বদ ধাতুর উত্তর খচ প্রত্যয় হবে, হলে হবে প্রিয় অম বদা খচ, বদ খচ। হ্যাঁ। এবার খচের অনুবন্ধ লোপ হলে থাকবে অ, তাহলে প্রিয় অম ওয়াত অ। এবার বদ আর অ বর্ণ সম্মিলন হলে হবে বদা, তাহলে প্রিয় অম বদা অ। অমের সুপধাতু প্রাতিপদিক দিয়ে অম লোপ হবে, হলে হবে প্রিয় বদা। তারপর অরুদিশত অজন্তস্য মুম, এই সূত্রানুসারে মুম আগম হবে, মুম আগম হবে প্রিয়ের অকারের পর মিদচন্তাৎ পরিভাষা অনুসারে, হলে হবে প্রিয় মুম বদাহ। মোমের অনুবন্ধ লোপ হলে থাকবে ম, তাহলে প্রিয় প্রিয়ম বদ। ম ম মসের নস্য পদান্তস্য ঝলি, এই সূত্রানুসারে অনুসার হবে, হলে হবে প্রিয়ম বদ। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, একইভাবে ওয়াসম ওয়াদাতি ইতি, ওয়াসম ওয়াদাতি ইতি ওয়াসম বদহ, মানে যে আজ্ঞাকারী তাকে বলা হচ্ছে ওয়াসম বদহ। একইভাবে এখানে মুমাগম হয়ে যাবে ওয়াসম বদহ। বলুন রূপটা একবার বলুন, ওয়াসম বদহ। ওয়াসম বদহ কিভাবে হবে? একই একই আছে, বলুন। ভাষা ওয়াদা খাচ হবে, তারপরে ভাষা ওয়াদা খাতের অবশিষ্ট থাকবে, তারপর ভাষা ওয়াদা হবে, তারপরে আমটার এখানে নাস হয়ে যাবে, তার জন্য ভাষা নাস ওয়াদা, তারপর টা লোপ হয়ে যাচ্ছে সমাসের কারণে, তার জন্য ভাষা বাদা, তারপরে মুমাগম হচ্ছে, তাহলে ভাষাম বাদা দিয়ে ভাষাম বাদা। হ্যাঁ, একইভাবে এখানে ওয়াসম বদহ। তাহলে প্রিয়বাসে বদহ খচ সূত্রের অর্থ বোঝা গিয়েছে, তাই তো? আরে আমি এখানে লিখছি না, একই আছে বলে। এরপরে আছে অন্যেভ্যঃ অপি দৃশ্যন্তে, অন্যেভ্যঃ অপি দৃশ্যন্তে, অন্যেভ্যঃ অপি দৃশ্যন্তে, তিনটে পদ আছে অন্যেভ্যঃ পঞ্চমী বহুবচনান্ত, অপি অব্যয় এবং দৃশ্যন্তে এটা হচ্ছে ক্রিয়াপদ, তিঙন্ত পদ।
কর্মণি আছে দৃশ্যন্তে, অন্যেভ্যঃ আপি দৃশ্যন্তে। এখানে মনিন, ওয়ানিপ, ওয়ানিপহ, এটা অনুবৃত্ত হচ্ছে এই পদটা কোন সূত্র থেকে? আতো মনিন ক্বনিপ ওয়ানিপশ্চ সূত্র থেকে মনিন, ক্বনিপ এবং ওয়ানিপ এদের অনুবৃত্তি হচ্ছে। আরেকটা ধাতু আছে ঋজুপে ছন্দসি, এই সূত্র থেকে বিচ এর অনুবৃত্তি হচ্ছে ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ, এদের তো যেরকম অধিকার আছে সেরকমই থাকছে এখানে। তাহলে মনিন, ক্বনিপ, ওয়ানিপ এবং রিচ এই সমস্ত প্রত্যয়ের এখানে অনুবৃত্তি হচ্ছে, ধাতুর থেকে এদের বিধান করা হবে। অন্যেভ্যঃ অপি দৃশ্যন্তে, অন্যেভ্যঃ পঞ্চমী বহুবচনান্ত, তাই ধাতোঃ এই যে পঞ্চমী একবচনান্ত আছে একে পঞ্চমী বহুবচনান্ত রূপের বিপরিণাম করে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? অন্যেভ্যঃ ধাতুভ্যঃ, অন্যেভ্যঃ ধাতুভ্যঃ মানে অন্য ধাতুদের থেকে, অন্য ধাতু হইতে, এরকম অর্থ আসছে। অন্যেভ্যঃ ধাতুভ্যঃ মনিন, ক্বনিপ, ওয়ানিপ, উইচ ইতি প্রত্যয়াঃ পরাঃ আপি দৃশ্যন্তে। তার মানে অন্য ধাতুদের থেকে মনিন, ক্বনিপ, ওয়ানিপ এবং বিচ প্রত্যয়ের বিধান দেখা যায়। তার মানে এদের থেকে এই সমস্ত বিধান হবে। ঠিক আছে, আচার্যের দ্বারা এই সমস্ত বিধান করা হয়েছে। আচার্য পাণিনি বা কাত্যায়ন পতঞ্জলির দ্বারা এই সমস্ত আচার্যদের পূর্ববর্তী, তাদের পাণিনি পূর্ববর্তী আচার্যদের এবং পাণিনির দ্বারা এই সমস্ত প্রয়োগ করা হয়েছে। অন্যান্য ধাতুদের থেকেও মনিন, ক্বনিন, ওয়ানিপ এবং বিচ প্রত্যয়ের বিধান করা হয়েছে। ঠিক আছে, শিষ্ট গ্রন্থ যেগুলো, শিষ্ট আচার্য যারা, তাদের দ্বারা রচিত যে সমস্ত গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থে এরকম আছে। এই জন্য এখানে সূত্রকার সেগুলোর শুধুমাত্র এদের নাম উল্লেখ করেছেন যে অন্য সমস্ত ধাতুর থেকে মনিন, ক্বনিপ, ওয়ানিপ এবং বিচ প্রত্যয়ের বিধান করা হচ্ছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, একটু উদাহরণ একটা বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদাহরণ আছে এরপরেই। আচ্ছা। মনিন, ক্বনিপ, ওয়ানিপ, উইচ এতে প্রত্যয়াঃ ধাতোঃ স্যুঃ, এই সমস্ত যে প্রত্যয়গুলো এগুলো ধাতুর থেকে গৃহীত হয়। ঠিক আছে, কেননা এই সমস্ত প্রত্যয়ের বিধান দেখা যায় বলে বলেছেন সূত্রকার পাণিনি। তার মানে ধাতুর থেকে এই সমস্ত প্রত্যয়েরও বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। যেরকম একটা হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া, মনিন প্রত্যয়ে অনুবন্ধ লোপের পর মন এই অংশটাই মাত্র অবশিষ্ট থাকে। ওয়ানিপ প্রত্যয়ে ওয়ান এই অংশটা অবশিষ্ট থাকে। বিচ প্রত্যয়ে বকার মাত্র অবশিষ্ট থাকে, সেই বকারের ওপরে বের অপৃক্তস্য সূত্রের দ্বারা লোপ হয়ে যায়। তার মানে সর্বাপহারী বীজ প্রত্যয় হচ্ছে সর্বাপহারী লোপ, সর্বাপহারী লোপ প্রত্যয় হচ্ছে বীজ। যেরকম আমরা কুইপ প্রত্যয়ে সমস্ত সবকিছুই লোপ হয়ে যায়, কিছুই বেঁচে থাকে না, বীজ প্রত্যয়েও ঠিক একইভাবে সবকিছুই এখানে লোপ হয়ে যায়, কিছুই থাকে না অবশিষ্টাংশ। ঠিক আছে, তো এই সমস্ত প্রত্যয়ের বিধান করা হচ্ছে এখানে। যেরকম সুশর্মা, সুশর্মা, সুষ্ঠু শৃণাতি ইতি সুশর্মা, সুষ্ঠু শৃণাতি ইতি সুশর্মা মানে যে যিনি ঠিকঠাক হিংসা করেন তাকে বলা হচ্ছে সুশর্মা। হিংসা যিনি ঠিকঠাক ভাবে করেন তাকে বলা হচ্ছে সুশর্মা। সুষ্ঠু শৃণাতি হিনাস্তি ইতি সুশর্মা। সু উপপদে শ্রী ধাতু থেকে মন প্রত্যয় করা হচ্ছে। সু উপপদে শ্রী ধাতু থেকে
আচ্ছা, এখানে হ্রস্বই লিখছি, অ্যাকচুয়ালি দীর্ঘ আছে, আসছে না সেটা। হ্যাঁ, এটা এসছে, অল্ট প্লাস। সুধাতু থেকে সু উপপদে শ্রী ধাতু থেকে, শ্রী দীর্ঘ রিকার আছে, শ্রী হিমসায়াম ধাতু, সেখান থেকে কি করা হচ্ছে, মন প্রত্যয়ের বিধান করা হচ্ছে। ঠিক আছে, মনিন মনিন প্রত্যয়ের বিধান করা হচ্ছে, সু শ্রী শ্রী মন। এরপর কি হবে, এখানে आर्धधातुकस्य बलादेः आर्धधातुकस्य इडागमः भवति। आर्धधातुक प्रत्यय कोनटा, मन मनिन प्रत्यय হচ্ছে आर्धधातुक, এই জন্য এবং বলাদি, তাই কি হবে, বলাদেহে आर्धधातुकस्य इडागमः, ইডাগম এখানে প্রাপ্ত হচ্ছে, মনের ইডাগম প্রাপ্ত হচ্ছে, এখানে ইডাগম প্রাপ্ত হচ্ছে বলাদি আর্ধধাতুক প্রত্যয়ের আর্ধধাতুক সিড বলাদেহ সূত্রের দ্বারা ইডাগম প্রাপ্ত হচ্ছে। কিন্তু তার এখানে নিষেধ করে দেওয়া হচ্ছে নেড ওয়াশীকৃতি, নেড ওয়াশীকৃতি সূত্রের দ্বারা এখানে নিষেধ করে দেওয়া হচ্ছে, নেড ওয়াশীকৃতি সূত্রের দ্বারা নিষেধ করা হচ্ছে। কি বলা হচ্ছে, ন ইট ওয়াশীকৃতি, ন ইট ওয়াশীকৃতি, কি বলা হচ্ছে, না ইট ওয়াশীকৃতি। ন হচ্ছে অব্যয়, ইট প্রথমান্ত, ওয়াশী সপ্তম্যন্ত এবং কৃতি সপ্তমী একবচনান্ত। না ইট নেট সন্ধি হয়ে গিয়েছে, ওয়াশী কৃতি সপ্তমী একবচনান্ত দুটোই আছে, তাহলে ওয়াশকৃত পরে থাকলে কি হবে, ইডাগম হবে না, এরকম সামান্যভাবে বোঝা যাচ্ছে। এখানে কৃত কৃতি, এটা হচ্ছে কৃত এর সপ্তমীর এক বচন। ঠিক আছে, কৃত মানে কি বলুন তো, কৃত মানে স্যার কৃত প্রত্যয়। হ্যাঁ, কৃত মানে হচ্ছে কৃত প্রত্যয়। আর বশ শব্দের দ্বারা কাকে বোঝানো হচ্ছে, বশ এখানে, বর্ষ বলতে হজওয়ারাটের ওয়া থেকে আর হ্যাঁ জবকাটা দশ। হ্যাঁ, তো বশ হচ্ছে এখানে প্রত্যাহার, এবং কৃত হচ্ছে এখানে কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় যদি থাকে, বশ প্রত্যাহারস্থ যদি থাকে, তাহলে কি হবে, ইডাগম হবে না। এখন আমরা কৃত কোথায় থাকবে, বশ কোথায়, এসব অর্থ দেখব। এখানে তদাদি বিধি হয়ে যাবে, ইয়স্মিন বিধিস তদাদা বলগ্রহণে। কেন তদাদি বিধি হবে, কেননা ওয়াশী বর্ণ এই যে গ্রহণ পদটা করা আছে, হ্যাঁ ওয়াশী এই যে পদটা আছে, এটা হচ্ছে কৃতির বিশেষণ ওয়াশী। বিশেষণের জন্য তদন্ত বিধি হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু বশ এখানে অল গ্রহণ, বর্ণের গ্রহণ করা হচ্ছে, এই জন্য ইয়স্মিন বিধিস তদাদৌ আল গ্রহণে, এই পরিভাষার দ্বারা এখানে তদাদি বিধি হয়ে যাচ্ছে। তদাদি বিধি হলে কি হবে, ওয়াসাদৌ কৃতি, এরকম আমরা অর্থ পাবো। বোঝা গিয়েছে, ওয়াসাদৌ কৃতি এই অর্থ কিভাবে পেলাম। আরেকবার বলবেন, মানে ওয়াশটা তো বিশেষণ, কিন্তু হ্যাঁ, ওয়াশ কার বিশেষণ, কৃতির বিশেষণ, তাহলে হ্যাঁ, কৃতির বিশেষণ, তাই তদন্ত বিধি হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এখানে যেহেতু বশ এর দ্বারা অলের গ্রহণ, অল মানে হচ্ছে বর্ণ, অল বর্ণ পর্যায়বাচী শব্দ, তাহলে অল গ্রহণ করা হয়েছে বলে একটা পরিভাষা আছে, ইয়স্মিন বিধিস তদাদৌ অল গ্রহণে। যদি তদন্ত বিশেষণ হয় কিন্তু যদি অল গ্রহণ করা হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে তদন্ত বিধি না হয়ে গিয়ে তদাদি বিধি হবে। তাই এখানে বলা হচ্ছে ওয়াসাদৌ কৃতি, তদাদি বিধি হয়ে গিয়ে ওয়াসাদৌ কৃতি, এরকম পেলাম। এখন এখানে ওয়াসাদৌ কৃতি এর স্থানে কি করা হচ্ছে, ওয়াসাদেহে কৃতঃ, ষষ্ঠী করে দেওয়া হচ্ছে আবার, কেননা এখানে সূত্র প্রয়োগ হচ্ছে, সূত্রের প্রয়োগ সাধু মানা হয়েছে, তার জন্য
এখানে ষষ্ঠী প্রয়োগ করা হয়েছে। ষষ্ঠী প্রয়োগ এখানে মানে ভুল নয়, এখানে ঠিকই আছে। সূত্রে প্রয়োগ করা হয়েছে বলে সৌত্রহ প্রয়োগ, ষষ্ঠী প্রয়োগ সৌত্রহ বলা হয়। সূত্রকারে এরকম প্রয়োগে সম্মতি আছে বলে সৌত্র প্রয়োগ এরকম মানা হচ্ছে এখানে, তাই ওয়াসাদেহে কৃতঃ এরকম আমরা করলাম। তাহলে वशीकृति এর অর্থ কি পেলাম? वसादेहे कृतः, वसादेहे कृतः, वसादेहे कृतः। वसादी কৃতের কি হচ্ছিল? কৃত প্রত্যয় হচ্ছে মন, সেই মন প্রত্যয়ের এখানে ইডাগম প্রাপ্ত হচ্ছিল। সেই ইডাগমের কি হবে? ইডাগমের নিষেধ হবে। নিষেধ করে দেওয়া হচ্ছে এই সূত্রের দ্বারা, নেড বশীকৃতি সূত্রের দ্বারা নিষেধ করে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? वसादेहे कृतः इट न स्यात्, वसादी কৃত প্রত্যয়ের ইট হবে না। এখন वसादी কৃত প্রত্যয়ের ইডাগম এখানে প্রাপ্ত ছিল, মনের ইডাগম প্রাপ্ত হলে ইট ছিল, আদি অবয়ব হয়ে যেত এখানে এর, কিন্তু এর নিষেধ করে দেওয়া হচ্ছে নেড বশীকৃতি সূত্রের দ্বারা। নিষেধ করে দিলে কি হবে? সু শ্রী মন, তারপর কি হবে? গুণ হবে সার্বধাতু আর্ধধাতু কয় দিয়ে। হ্যাঁ, এর সার্বধাতুক আর্ধধাতুক হয়ে দ্বারা রিকারের গুণ হয়ে গিয়ে অর হয়ে গিয়ে সরমন। সম্মান। সুসরমন, তারপরে প্রক্রিয়াতে সুশর্মা। এতদূর পর্যন্ত লিখলেই হবে যে গুণ করে সুশর্মন, তারপর প্রক্রিয়াতে সুশর্মা। সুশর্মন প্রাতিপদিক হচ্ছে, এই সুশর্মন প্রাতিপদিক থেকে সুবুৎপত্তি হয়ে গিয়ে সুশর্মা হবে। প্রক্রিয়াটা এখানে না দেখালেও অসুবিধে নেই, ঠিক আছে? এই পর্যন্ত যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের অবশ্যই দেখাতে হবে। শ্রী মনিন থেকে সুশর্মন পর্যন্ত কিভাবে পেলাম, এটা অবশ্যই এখানে দেখাতে হবে। বোঝা গিয়েছে? প্রাতিপদিক থেকে সুবুৎপত্তি করে যে প্রক্রিয়াটা, ওটার জন্য এই প্রক্রিয়া আমাদের নয়, সেটা কৃত প্রক্রিয়ার মধ্যে পড়ে না, ওটা হচ্ছে আমাদের সুবন্ত প্রক্রিয়া, সুপ এর প্রক্রিয়া। আপনারা সেগুলো হয়তো সবগুলো পড়েননি, কিছু অংশটাই ছিল, তাই তো? তাহলে এখান থেকে সুশর্মন প্রাতিপদিক থেকে সু হয়ে গিয়ে আবার প্রক্রিয়াতে সুশর্মা রূপ পাচ্ছি আমরা। সুশর্মা শব্দের অর্থ হচ্ছে সুষ্ঠু শ্রীণাতি হিনস্তি ইহ সহ সুশর্মা। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর হচ্ছে প্রাতরিত্বা। প্রাতরিত্বা প্রাতরিত্বা কিভাবে হচ্ছে? প্রাতর অব্যয় ইণ ধাতু থেকে কি হচ্ছে? এখানে ওয়ানি প্রত্যয় হচ্ছে। প্রাতর অব্যয় ইণ ধাতু থেকে ওয়ানি প্রত্যয় হচ্ছে। প্রাতর অনুবন্ধ লোপ করলে ই ওয়ান। বোঝা গিয়েছে? প্রাতর ই ওয়ান। এতদূর বোঝা গিয়েছে তো? এরপর কি হবে এখানে বলুন তো, কি হবে? তুকাগম হবে, হ্যাঁ, তুগাগম কেন হবে? যেহেতু হ্রস্বস্য ই পিতি হ্রস্ব কৃতি। আছে আর ওখানে প অনুবন্ধ লোপ হয়েছে। হ্যাঁ, এখানে পিত আছে, বনিফ হচ্ছে পিত, এই জন্য হ্রস্বস্য পিতি কৃতি তুপ, কৃত সঙ্গক পিত সঙ্গক প্রত্যয় পরে আছে বলে হ্রস্বের তুগাগম হয়ে যাবে। তাহলে কি হবে? প্রাতর ইত্ব ইত ওয়ান, তাই তো? হ্রস্ব অবয়বের এখানে তুগাগম হয়ে যাবে। হ্রস্ব অবয়ব এখানে ইকার, তার তুগাগম হয়ে গিয়ে কিত হচ্ছে, এই জন্য কি হবে? কিত আছে বলে কিত হলে কি হবে? কিত হলে আদি অবয়ব হয় না অন্তিম অবয়ব হয়? স্যার অন্ত অবয়ব, অন্তয় অবয়ব হয়েছে এখানে। প্রাতর আদ্যন্ত উটকিত। ওয়ান একসাথে মিলিয়ে দিলে কি হবে? প্রাতরিত্বন।
আগের মতোই প্রক্রিয়াতে প্রাতরিত্বা। বোঝা গিয়েছে? প্রাতরিত্বা এই শব্দের অর্থ হচ্ছে প্রাতঃ এতি প্রাতরিত্বা। এতি শব্দের অর্থ হচ্ছে গচ্ছতি, ইণগতু। প্রাতঃ ইহ গচ্ছতি সহ জনঃ প্রাতরিত্বা। বোঝা গিয়েছে তাহলে ওয়ানি প্রত্যয়ের রূপ। এরপর আরেকটা কি প্রত্যয় ছিল? মনিন। আচ্ছা আচ্ছা সরি, এখানে ক্বনি প্রত্যয় ছিল। এখানে ক্বনি প্রত্যয় ছিল। অনুবন্ধ লোপ করলে ওই ওয়ানেই থাকবে, তাই তো একই। এরপরে আমাদের ওয়ানি প্রত্যয় আসবে विजायते इति विजावा, विजायते इति विजावा। বি উপসর্গ পূর্বক জন ধাতু থেকে ওয়ানি প্রত্যয় করা হচ্ছে এখানে বিজাওয়া। বি উপসর্গ পূর্বক জন ধাতু থেকে কি প্রত্যয় করা হচ্ছে? ওয়ানি প্রত্যয়। ওয়ানি প্রত্যয়। অনুবন্ধ লোপ করলে কি হবে? ভি জন ওয়ান। ভি জন ওয়ান। আচ্ছা, এই ওয়ানি প্রত্যয় কোন সূত্রের দ্বারা বিধান করা হয়েছে বলুন তো? অন্যেভ্যপি মনিং কনি দৃশ্যন্তে। অন্যেভ্যপি দৃশ্যন্তে। অন্যেভ্যপি দৃশ্যন্তে এই সূত্রের দ্বারা এখানে কি করা হয়েছে? ওয়ানি প্রত্যয়ের বিধান করা হয়েছে। এরপর এখানে আরেকটা সূত্র আছে, বিড্বনোর অনুনাসিকস্য আত। বিড্বনোর অনুনাসিকস্য আত এই সূত্রের দ্বারা এখানে কি করা হচ্ছে? বিড্বনোহ সপ্তমী দ্বিবচনান্ত, অনুনাসিকস্য ষষ্ঠী একবচনান্ত এবং আত প্রথমা একবচনান্ত। বিড্বনোহ परयोः अनुनासिकस्य अंगस्य आत भवति। अंगस्य अधिकार আছে, তাহলে विड्वनोः परयोः अनुनासिकस्य अंगस्य आत भवति। अनुनासिक অঙ্গের আত হয়ে যাবে। ঠিক আছে, বিড এবং বন প্রত্যয় যদি পরে থাকে, বিট বা বন যদি পরে থাকে। এখন আমাদের দেখতে হবে বিট বা বন যদি পরে আছে তাহলে অনুনাসিক যে অঙ্গ তার কি হবে? তার আত হয়ে যাবে। এখানে আছে কি এরকম কন্ডিশন? হ্যাঁ স্যার, ওয়ান আছে, ওয়ান পরে আছে, অনুনাসিক অঙ্গ হচ্ছে কি? জন। বিজন। বিজন, জনের অনুনাসিক স্থানে আত আগম হবে। হ্যাঁ, অনুনাসিক নকারের স্থানে আত আদেশ হবে। আত আদেশ হয়ে গিয়ে বিজাবন একসাথে মিলিয়ে দিলে বিজাবন। এরপর প্রক্রিয়াতে বিজাবা, এতদূর পর্যন্ত লিখলেই হবে। বিজাবনেতি যাতে ততঃ প্রক্রিয়ায়াম বিজাবা। বোঝা গিয়েছে? विड्वनोर अनुनासिकस्य आत, विड्वनोः परयोः अनुनासिकस्य अंगस्य, अनुनासिकस्य अंगस्य अनुनासिकान्तस्य अंगस्य, যেহেতু অনুনাসিক হচ্ছে অঙ্গের বিশেষণ তাহলে अनुनासिकान्ताङ्गस्य अनुनासिकान्तस्य अंगस्य किं भवति? आत इति आदेशः भवति। विजायते इति विजावा। বোঝা গিয়েছে? विजायते इति विजावा। पुत्र पौत्रादि रूपेण स्वयं विजायते। पुत्र पौत्रादि रूपे যখন নিজের আবার জন্ম হয় তখন তাকে বলা হচ্ছে বিজাবা। পুত্র পৌত্রাদি রূপেণ স্বয়ং বিজায়তে প্রসূয়তে ইতি বিজাবা, তাকে বলা হয় বিজাবা। তাহলে বন হয়ে গেল। এরপর কি বাকি থাকলো? উইচ প্রত্যয় বাকি থাকলো। ওনরি অপনয়নে ধাতু আছে, ওনরি অপনয়নে ধাতু আছে, সেখান থেকে কি হবে?
আচ্ছা, অবাবা রূপ হবে অবাবা। অণ ধাতু থেকে কি প্রত্যয় করব আমরা? উইচ প্রত্যয় করব, তাই তো? বিস্মৃত কোন সূত্রের দ্বারা? অন্যেভ্যোপি দৃশ্যন্তে। अन्येभ्योऽपि दृश्यन्ते। উইচ প্রত্যয় অনুবন্ধ লোপ করে দিলে কি হবে? অণ ব। ঠিক আছে। স্যার এরপর বিয়ের ভ। অপিত্তস্য দিয়ে হ্যাঁ ভয়ের হ্যাঁ, লোপ তার আগে হবে। একাল প্রত্যয় হয়, এর দ্বারা অপৃক্ত সংজ্ঞা করতে হবে তার আগে। ঠিক আছে। বিধি সূত্রের প্রয়োগ তখনই হবে আগে যদি সংজ্ঞা থাকে। এর অপৃক্তস্য, এর দ্বারা অপৃক্ত অপৃক্ত বকারের অপৃক্ত সংজ্ঞক যে বকার তার লোপ হবে। অপৃক্ত সংজ্ঞা তার আগে করতে হবে। ঠিক আছে। তাহলে অপৃক্ত একাল প্রত্যয় এর দ্বারা অপৃক্ত সংজ্ঞা হবে, তারপর বের অপৃক্তস্য এর দ্বারা তার লোপ হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে আমি শুধু লিখে দিচ্ছি। ওন থাকবে। অপৃক্ত একাল প্রত্যয়ের দ্বারা কি হবে? অপৃক্ত সংজ্ঞা, তারপর বের অপৃক্তস্য এর দ্বারা অপৃক্ত বকারের লোপ হয়ে যাবে। তাহলে হয়ে গেল ওণ, তাই তো? হ্যাঁ স্যার। এরপর কি হবে? হুম, এরপর কি হবে? এখানে উণ যে নকার আছে, এখানেও বিডবস্বর অনুনাসিকস্য আতে সূত্রের দ্বারা অনুনাসিক নকারের আকার হয়ে যাবে ও আ। স্যার ওখানে তো বিট আর ওয়াশ বলেছে, এখানে তো ওয়াশ কিংবা বিট নেই। হুম, বিট কিংবা ওয়াশ প্রত্যয় পরে থাকলে তাহলে তো হবে। উইট বা ওয়ান যদি থাকে, ওয়ান প্রত্যয়। হ্যাঁ, বিট বা ওয়ান যদি প্রত্যয় থাকে, এখানে কি আছে? এখানে বীজ আছে। উইচ প্রত্যয়। আচ্ছা, এখানে বিট প্রত্যয় বলতে কাদেরকে বোঝানো হয়েছে এটা দেখতে হবে। ঠিক আছে। বিটের দ্বারা কিভাবে এখানে উইচ প্রত্যয়ের গ্রহণ হচ্ছে সেটা দেখতে হবে এখানে। সাক্ষাৎ বিট প্রত্যয়েরই বলা হচ্ছে নাকি বিট এখানে বীজ থেকে তারপর সন্ধি করে বীজ জীবাণুর, সেক্ষেত্রে তো বীজ জীবাণুর হয়ে যেত। বীজ জীবাণুর চট, ঠিক আছে, এটা আমি দেখে বলবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। জন সন খন ক্রম গমু বিট, এই সমস্ত
এর থেকে বিট প্রত্যয় করা হয়, কিন্তু যদি সাক্ষাৎ বিটেই বলা হয় তাহলে তো এক্ষেত্রে ঠিক এক্ষেত্রে তো প্রাপ্ত হবে না, এটা দেখতে হবে আমাকেও। ঠিক আছে, আমি দেখে বলবো পরের দিন। যাই হোক, তো এরকম ভাবে এখানেও আকার আদেশ না করলে কিন্তু এখানে অবা রূপ পাবো না, কিন্তু কেন হচ্ছে সেটা দেখতে হবে একবার এখানে। তাহলে এই রূপটা থাক, আমি পরের দিন বলবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওই অংশটা বাদ দিয়ে যদি আমি করি তাহলে এখানে আকার হয়ে যাবে, আকার করে দিলে এখানে কি হবে, অবাদেশ হয়ে যাবে। নিশ্চয়ই অবাদেশ ছিল। অবাদেশ হয়ে গিয়ে কি হবে, আহ আচ্ছা 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 আচ্ছা, এখানে উইচ প্রত্যয় হবে না, এখানে হচ্ছে ওয়ানি প্রত্যয়ই হবে, এখানেও ওয়ানি প্রত্যয়ই হবে। হ্যাঁ হ্যাঁ, এখানেও ওয়ানি আচ্ছা, প্রত্যয়। বণিক প্রত্যয় হলে তখন হ্যাঁ, ওয়ানি নয় প্রত্যয় স্থানে হবে। হবে। হ্যাঁ, হয়ে যাবে, এই জন্য এখানে হবে। এখানে উইচ প্রত্যয় নয়, বনিপ না হলে তো এখানে অবাবা রূপটা হবেই না, অবাবন না হলে অবাবা আসবে না। ঠিক আছে, উইচ প্রত্যয়ের আছে এই যে রুষ ঋষ হিংসায়াম রোট রেট সুগণ ইত্যাদি, এগুলোর থেকে হবে বীজ প্রত্যয়। এখানে বীজ প্রত্যয় নয়, এখানে হবে ওয়ানি প্রত্যয়। তাহলে ওয়ানি প্রত্যয় হলে আমাদের পরে বিডবনুর অনুনাসিকস্য আত, এই সূত্রের দ্বারা আত আদেশ করাতে কোনো অসুবিধে নেই, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে সরি, এখানে ব হবে না, ওয়ান হয়ে যাবে, ওন ওয়ান হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, অবা ওয়ান, অবাবন, তারপর প্রক্রিয়াতে অবাবা। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। এরপরে আছে, এরপরে বীজ প্রত্যয় আন্ত রূপের উদাহরণ হচ্ছে বীজ প্রত্যয় করে রুষ ঋষ হিংসায়াম রোট রেট। রুষ ধাতু থেকে কি করা হচ্ছে, বীজ প্রত্যয় করা হচ্ছে অনুবন্ধ লোপ করে রুষ ভ। এরপর কি করা হচ্ছে, এর অপিত্তস্য দিয়ে। তার আগে অপ্রত্যয় কাল প্রত্যয়ের দ্বারা অপ্রত্যয় সংজ্ঞা হবে, এখানে এটা লাগবেই না। এখানে এটা লাগবে। ঠিক আছে, তারপর রুশ হয়ে গেল, রুশ হয়ে গেলে এখানে কি হবে, পুগন্ত লঘুপদস্য এর দ্বারা লঘুপদ গুণ হয়ে যাবে, রুশের জায়গায় গুণ হয়ে গেলে কি হবে, রোষ। রোষ। এরপর কি হবে, সুবন্ত প্রক্রিয়াতে সু আসবে, সু, অনুবন্ধ লোপ করে স। তারপর কি হবে, হলজ্ঞাভ্য দীর্ঘাৎ সুতিস্য প্রক্তম হল এর দ্বারা লুপ হয়ে যাবে, রোষ। আবার কি হবে, এখানে ঝলাম যশোন্তে কি হবে, সকারের জায়গায় সকারের জায়গায় কি হবে, দ হবে কি? স্ববর্গ, মানে এখানে টবর্গীয় বর্ণ হবে, রোড। এরপর বা অবসানে এ দ্বারা চর্ত্ব হয়ে গিয়ে রোট, তাই তো? ঝলাম যশোন্তে, তারপর বা অবসানের দ্বারা চর্ত্ব হয়ে গিয়ে রোট। পদান ঝলাম যশন্তের দ্বারা কি হবে, পদান্তে সকারের ডকার হয়ে যাচ্ছে, ঝলাম যশন্তের দ্বারা কি হবে, ওই ডকারের চর্ত্ব করে দিয়ে বৈকল্পিক টকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বৈকল্পিক টকার হয়ে গেলে দুটো রূপ পাওয়া যাচ্ছে, একটা পক্ষে টকার আর একটা পক্ষে ডকার থেকেই যাচ্ছে, তাহলে রোট এবং রোড দুটো রূপ পাচ্ছি আমরা।
ঠিক একইভাবে এখানে রুশ ধাতু থেকে উইচ প্রত্যয় করলে আমরা রোড পাচ্ছি। রিস ধাতু থেকে আমরা যদি উইচ প্রত্যয় করি তাহলে রেট বা রেড পাবো, তাই তো? হুম। ধাতু স্যার? রিস রিস रुष ऋष हिंसायाम, रुष ऋष हिंसायाम, रोषति इति रुट, रेट बा रोट, रोषति यह हिनस्ति। रेट এখানেও ঋষ ধাতু থেকে উইচ প্রত্যয় হবে ঋষ, व ঋষ, ঋষ স, ঋষ, তারপর গুণ হয়ে যাবে, ইকারের গুণ হয়ে গেলে ইকার হয়ে যাবে রেস, স, রেস, রেড, রেট, রেড। বোঝা গিয়েছে? স্যার ওই রেটটা আরেকবার, ঋষ ধাতুটা কি রিকার না রয়? লিখে দিচ্ছি এখানে। ঋষ ধাতু থেকে উইচ প্রত্যয় হচ্ছে ঋষ, व, অনুবন্ধ লোপ, এখানে বের অপেক্ষাস্য দ্বারা লোপ হয়ে গেল। তারপর কি হবে, এখানে গুণ হয়ে যাবে রেশ, সু করে দেওয়া হলো, রেশ স লোপ হয়ে গিয়ে রেশ, এরপর রেড, রেট। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, আগের মতোই হচ্ছে। হ্যাঁ, আগের মতোই আছে এখানে। আচ্ছা, এরপরে আছে সুগণ, সুষ্ঠু গণায়তি ইতি সুগণ, সুষ্ঠু গণায়তি ইতি সুগণ, এখানেও বীজ প্রত্যয় আছে সুগণ, সু উপসর্গ পূর্বক এখানে গণি ধাতু আছে, গণি ধাতু থেকে বীজ প্রত্যয় হচ্ছে সু, গণি, व লোপ হয়ে যাচ্ছে সু, গণি, এরপর গণি এখানে নের নীতির দ্বারা নকার নিতের নিচের লোপ হয়ে যাবে সু, গণ, সুগণ। তারপর এখানে আবার সু আসবে, সুগণ, সু, ফলজ্ঞাভ্যয়ের দ্বারা আবার লোপ হয়ে গিয়ে সুগণ, সুগণ, সুগণু, সুগণ। হ্যাঁ, বোঝা গিয়েছে? সুগণ শব্দের অর্থ কি? সুষ্ঠু গণায়তি ইতি সুগণ, यह जनः सुष्ठु गणयति सः सुगण। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে আছে কুইপচ, 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 কুইপ প্রথমা একবচনান্ত, চ অব্যয়, अन्यभ्योपि दृश्यते সূত্র থেকে দৃশ্যতের দৃশ্যন্তের বিভক্তি বিপরিণাম করে অনুবৃত্তি করা হচ্ছে দৃশ্যতে, যেহেতু কুইপ একটাই আছে বলে এখানে দৃশ্যতে করা হচ্ছে। তাহলে ধাতোঃ কুইপ প্রত্যয়ঃ পরঃ দৃশ্যতে, ধাতোঃ চ কুইপ প্রত্যয়ঃ পরঃ দৃশ্যতে। আয়মপি দৃশ্যতের অর্থ হচ্ছে এটাই, একেও দেখা যায়, একে মানে কুইপ প্রত্যয়কেও ধাতুর পরে দেখা যায়। ঠিক আছে? কুইপ প্রত্যয় হচ্ছে সর্বাপহারী লোপ প্রত্যয়, সবকিছুই লুপ্ত হয়ে যায়, কিছুই বেঁচে থাকে না। উখাস্রত, উখাস্রত, ঠিক আছে? উখাস্রত, উখাম শ্রমসতে, উখায়াহ শ্রমসতে, উখায়াহ সংস্রতে। উখা মানে হচ্ছে যোগ্য পাত্র, সেই যোগ্য পাত্র থেকে যেটা পড়ে যায় নিচে
তাকে বলা হচ্ছে উখাস্রত। তাহলে উখাস্রত, উখায়াহ সংস্রতে, তাহলে উখা নসি হবে, তাই তো? পঞ্চমী আছে নসি, শ্রমস ধাতু, শ্রমস ধাতু, উখা নসি, শ্রমস ধাতু থেকে কি প্রত্যয় হবে? কুইপ প্রত্যয় হবে। উখা নসি শ্রমস, কুইপ প্রত্যয় সর্বাপহার লোপ হয়ে যাচ্ছে, এখানেও বকারের লোপ হয়ে যাবে। এরপর কি হবে? অনিদিতাম হল উপধায়াহ নীতি, অনিদিতাম হল উপধায়াহ নীতি, এই সূত্রের দ্বারা কি হবে? নকারের লোপ হয়ে যাবে। অনুনাসিক যে এখানে উপধাতে যে নকার আছে তার লোপ হয়ে যাবে। উপধাতে নকার মানে এই অনুস্বার যে আছে, শ্রংস আছে, তো এর লোপ হয়ে যাবে। অনিদিতাম হল উপধায়াহ নীতি, সূত্রটা আমি লিখে দিচ্ছি। অনিদিতাম হল উপধায়াহ নীতি, অনিদিতাম হল উপধায়াহ নীতি, এই সূত্রের দ্বারা এই নকারের লোপ হয়ে যাচ্ছে। শ্রমস ধাতুর যে অনুস্বার আছে তার লোপ হয়ে গিয়ে উখা নসি স্রস। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর প্রাতিপদিক সংজ্ঞা যেরকম আছে, তারপর প্রত্যয় সবকিছু এখানে লোপ করে দিয়ে কি হবে? উখা স্রস, সমাস করে প্রাতিপদিক সংজ্ঞা করে উখাস্রস। তারপর এর থেকে সুবুৎপত্তি হয়ে গিয়ে সু হবে, অনুবন্ধ লোপ করে স, উখাস্রস। হালজ্ঞাব্য দীর্ঘাৎ সুতিস্য বৃক্তম হল, এর দ্বারা কি হবে? উখাস্রস, সকারের লোপ হয়ে যাবে। তারপর কি হবে? वसुश्रम स्वनडुहम दह, वसुश्रमसु ध्वंस्वनडुहम दह, वसुश्रमसु ধ্বংসু অনডুহাম দহ। এই সমস্ত বসু ধাতু, শ্রমসু ধাতু, ধ্বংসু ধাতু, অনডুহ ইত্যাদি পদান্তে সকার থাকলে তার দকার হয়ে যাবে। পদান্তে সকার থাকলে তার দকার হয়ে যাবে। এখানে শ্রমসু ধাতু পদান্তে সকার আছে, তার কি হবে? দকার হবে, দকার হয়ে যাবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি। वसु श्रमसु वसुश्रमसु ধ্বংস্বন দুহাম দহ। এই সূত্র থেকে এখানে সকারের দকার হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? উখা শ্রদ। এরপর বা অবসানের দ্বারা চর্ত, বৈকল্পিক চর্ত হয়ে গিয়ে কি হবে? উখাস্রত আর উখাস্রদ। এর অর্থ কি? উখাস্রত বা উখাস্রদ শব্দের অর্থ কি? উখায়াহ শ্রমসতে। শ্রমসতে মানে, শ্রমসতে মানে পড়ে যাওয়া, সে বললেন। পড়ে যাওয়া। হ্যাঁ, যে গীতায় আছে না, গান্ডীবম শ্রমসতে হস্তাৎ ত্বকচৈব পরিদৈষ্যতে। গান্ডীবম শ্রমসতে হস্তাৎ, হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছে। যাই হোক, এখানে উখায়াহ শ্রমসতে, উখার থেকে, উখা মানে হচ্ছে যোগ্য পাত্র, সেখান থেকে যেটা পড়ে যাচ্ছে সেই পার্টিকুলার জিনিসটাকে বলা হচ্ছে উখাস্রত। বোঝা গিয়েছে কুইপ প্রত্যয়ান্ত রূপ কিভাবে হচ্ছে। একইভাবে এখানে পর্ণধ্বত, কি হবে বলুন? পর্ণাত ধ্বংসতে, ধ্বংসতে, পর্ণাত ধ্বংসতে। তাহলে পর্ণ নসি ধ্বংস,
क्विप पर्ण नसी ध्वंस पर्णध्वंस पर्ण पर्णध्वस पर्णध्वत 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 पर्णध्वद বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আগের সূত্রগুলোই লাগছে। অনিদিতং হলো উপাদায় কিন্তু আর বর্ষ সংসদ ধ্বংস অনাদ্ভঙ্গতঃ। এরপরে আছে वाहभ्रट वाहभ्रट वाहात भ्रंसते इति वाहभ्रट वाह শব্দের অর্থ হচ্ছে ঘোড়া বা বাহন, সেখান থেকে ঘোড়ার থেকে বা কোনো বাহনের থেকে যে পড়ে যায় তাকে বলা হচ্ছে বাহভ্রট। ভ্রস ধাতু এখানটা আমি একটু বলে দিচ্ছি। বাহ ভ্রংস বাহ নসি ভ্রংস, তাই তো? বাহাত ভ্রংসতে বাহভ্রট, তাহলে বাহ নসি ভ্রংস क्विप वाह नसी भ्रंश वाह भ्रंश। এরপর কি হবে? সুপ হয়ে গিয়ে অনুবন্ধ লোপ ইত্যাদি করে গিয়ে আবার এখানে স হচ্ছে, তার হলজ্ঞাভ্যের দ্বারা লোপ হয়ে গিয়ে বাহ ভ্রংশ। তারপর কি হবে? ব্রশ্চ ভ্রশ্চ সৃজরাজ ভ্রাজচ্ছসাম সহ সূত্র আছে। ব্রশ্চ ভ্রশ্চ সৃজরাজ ভ্রাজচ্ছসাম সহ, এই সূত্রের দ্বারা এখানে কি হবে? সকার হয়ে যাবে। হ্যাঁ, সকার মানে কোন সকার? মূর্ধন্য সকার হয়ে গিয়ে হবে কি? বাহ ভ্রংশ ভ্রংশ। তারপর কি হবে? বাহ ড হবে ভ্রড, কোন সূত্রের দ্বারা? ঝলাম যশন্তে। ঝলাম যশন্তে। তারপর কি হবে? বা বসানে দিয়ে ট হবে, বা অবসানে দিয়ে চর্ত্ব হয়ে গিয়ে বাহ ভ্রট একটা, আরেকটা হবে বাহ ভ্রড। বোঝা গিয়েছে? অনুসারটা তো লোপ হবে, ওই অনিদিতং হলো উপাদায় কৃতি দিয়ে। সরি ওটা লোপ হয়ে যাবে, ওখানে যেরকম আছে অনুসারের লোপ হয়ে যাবে। অনিদিতম হলো উপাদায় আহাঙ্গিতি, তারপরে এটা বাহভ্রস। বোঝা গিয়েছে? আচ্ছা, আচ্ছা ওই সূত্রটা কি লিখে দিতে হবে? ব্রশ্চ ভ্রস্য। হ্যাঁ স্যার। লিখে দিচ্ছি। ব্রশ্চ ভ্রস্য সৃজ মৃজ, আচ্ছা সৃজ মৃজ ব্রশ্চ ভ্রজ সৃজ মৃজ যজ রাজ ভ্রাজ ছসাম সহ। ব্রশ্চ ভ্রস্য সৃজ মৃজ যজ রাজ ভ্রাজ ছসাম সহ। ব্রশ্চ ভ্রস্য সৃজ মৃজ যজ রাজ ভ্রাজ ছসাম সহ, এই সমস্ত এর পরে ঝলি পদস্যান্তে সকারস্য সকারঃ ভবতি, এই সমস্ত শব্দের
ঝল পরে পদান্তে সকার আদেশ হয়, পদান্তে সকার আদেশ হয়ে গেল, সকারের স্থানে মূর্ধন্য সকার, বাহভ্রশ, বাহভ্রড, বাহভ্রট, বাহভ্রড। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর কি আছে? সুপ্যজাতৌ ণিনিঃ তাচ্ছিল্যে, সুপ্যজাতৌ ণিনিঃ তাচ্ছিল্যে, সুপি আজাতৌ ণিনিঃ তাচ্ছিল্যে। সুপি সপ্তমী একবচনান্ত, অজাতৌ সপ্তমী একবচনান্ত, ণিনিঃ প্রথমা একবচনান্ত, তাচ্ছিল্যে সপ্তমী একবচনান্ত। তাচ্ছিল্য অর্থে হবে, তাচ্ছিল্য মানে জানি তৎস্বভাবতা, এখানে ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ সূত্রের অধিকার আসছে, তাহলে अजातौ सुपि धातोः निनिः ताच्छिल्ये द्योत्ये, अजातौ सुपि, अजातौ सुपि, अजात्यर्थे सुपि उपपदे धातोः निनि प्रत्ययः भवति ताच्छिल्ये द्योत्ये, अजात्यर्थे सुपि धातोः निनि प्रत्ययः भवति ताच्छिल्ये द्योत्ये। अजात्यर्थे माने जाति भिन्न अर्थे সুবন্ত উপপদ যদি থাকে তাহলে কি হবে? ধাতুর থেকে নিনি প্রত্যয়ের বিধান করা হবে, তাচ্ছিল্য অর্থ যদি বোঝায়, তাচ্ছিল্য মানে তৎস্বভাব এইরূপ অর্থ যদি বোঝায়, তাহলে অজাত্যর্থে কি হবে? সুপি উপপদে থাকলে ধাতুর থেকে নিনি প্রত্যয় হবে, ওটাই বলা হচ্ছে অজাত্যর্থে সুপি ধাতুঃ নিনিঃ স্যাৎ তাচ্ছিল্যে দ্যোত্যে। নিনি প্রত্যয়, এখানে নি প্রত্যয়ের বিধান করা হচ্ছে, নিনি প্রত্যয়ে অনুবন্ধ লোপ করলে ইন মাত্র থাকে। এখন আমরা উদাহরণ দেখব। উষ্ণভোজী, উষ্ণভোজী রূপ সাধন করব, ঠিক আছে? উষ্ণভোজী, উষ্ণম ভুঙ্ক্তে তচ্ছিলঃ ইতি উষ্ণভোজী, মানে যে গরম জিনিস খায়, গরম খাবার খায়, তাকে বলা হচ্ছে উষ্ণভোজী। এই যার স্বভাবই ওটা গরম খাবার খাওয়া, তাকে বলা হচ্ছে উষ্ণভোজী। উষ্ণম ভুঙ্ক্তে যः তচ্ছিলঃ স্বভাবঃ বা যস্মিন পুরুষে সহ জন উষ্ণভোজী। তাহলে এখানে উষ্ণম ভুঙ্ক্তে কর্ম উপপদ আছে, উষ্ণ অম ভুজ ধাতু থেকে নিনি প্রত্যয় করা হচ্ছে, উষ্ণ অম ভুজ ইন, তাই তো? এরপর কি করা হবে? এখানে সুপ্যজাত নিনি তাচ্ছিল্যের দ্বারা নিনি হয়েছে, কেননা উষ্ণভোজী কাকে বলা হচ্ছে? যে উষ্ণ খাবার খায় তাকে বলা হচ্ছে, এখানে জাতীয় অর্থে নেই, কোনো একজন মানুষকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এরকম যার স্বভাব তাকে বোঝানো হচ্ছে, জাতীয় অর্থে নেই। তাই কি হচ্ছে? এখানে নিনি প্রত্যয় হচ্ছে সুপ্যজাত নিনিহি তাচ্ছিল্যে, উষ্ণ অম ভুজ ইন। এখানে কি হবে? এরপর উষ্ণ নস করে দেওয়া হবে, মানে উষ্ণ নস ভুজ ইন, এরপর সমাস হয়ে যাবে উষ্ণ ভুজ ইন। আচ্ছা আচ্ছা, উষ্ণ নস হয়ে গিয়ে উষ্ণ নসের পরে এখানে ইয়ে করে দিতে হবে আমাদের, উষ্ণ নস ভুজ ইন, এখানে কি হবে? গুণ করে দিয়ে ভোজ ইন, উষ্ণ ভুজ ইন ভোজিন। উষ্ণ ভোজিন। এরপর এবার থেকে আবার প্রাতিপদিক সংজ্ঞা আছেই তো তদবস্থ, তার জন্য সুবুৎপত্তি হয়ে গিয়ে কি হবে? উষ্ণভোজী। বোঝা গিয়েছে? অজাত্যর্থে সুপি ধাতুঃ নিনি তাচ্ছিল্যে দ্যোত্যে। উষ্ণভোজী এর অর্থ হচ্ছে
উষ্ণম ভুঙ্ক্তে তচ্ছিলঃ ইতি উষ্ণভোজী। মানে গরম খাবার খাওয়া যার স্বভাব, সেই ব্যক্তিকে বলা হচ্ছে উষ্ণভোজী। এখানে অজাত্যর্থে সুপি উপপদে ধাতুর থেকে নিনি প্রত্যয় হচ্ছে এখানে, যেহেতু সেইরূপ স্বভাব তার আছে বলে, এরূপ অর্থ এখানে দ্যোতিত হচ্ছে, বোঝাচ্ছে বলে এখানে নিনি প্রত্যয় করে দিয়ে উষ্ণভোজিন প্রাতিপদিক উষ্ণভোজী। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাস থেকে পরবর্তী বিষয়গুলো হবে। কোনো প্রশ্ন আছে?